আজকে আমাদের ফিজিক্স অলিম্পিয়াড প্রিপারেশন ক্লাস 4 নাম্বার ক্লাস। একটু সময়ের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। যারা যারা অংশগ্রহণ করার তারা অংশগ্রহণ করো। আমরা 2-3 মিনিট পরে ক্লাস শুরু করে দেব। সাউন্ড ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্ট সেকশনে জানালে ভালো হয়। আমাদের সাউন্ড প্রবলেম বা টেকনিক্যাল প্রবলেম থাকলে পুরো ক্লাসে সমস্যা হবে। আমাদের সাউন্ড প্রবলেম বা টেকনিক্যাল প্রবলেম থাকলে পুরো ক্লাসে সমস্যা হবে। আচ্ছা, আমরা আজকের ক্লাস শুরু করে দেই। যে যারা ক্লাস পার্টিসিপেট করার আশা করি এতক্ষণে ক্লাসে জয়েন করে ফেলছে। আমরা প্রত্যেকটা প্রবলেম সলভ করার পর হচ্ছে যে ক্লাসে কি করব, এই কমেন্ট সেকশন চেক করব। যার যেখানে প্রবলেম আছে আমরা ওই ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস আমরা শুরু করে দিচ্ছি এখনই। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস শুরু। যে এখানে কি বলতেছে যে একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তপথে টি সময় একবার ঘুরে আসলো, দ্রুতি এবং বেগ কত? আচ্ছা, এখানে আমাদের বেসিক মিস্টেক হয় অনেক কিছু। বেগ কি এবং দ্রুতি কি? আচ্ছা, কি যে বেগ হচ্ছে স্মরণের পরিবর্তন ডিভাইডেড বাই মোট সময়। ঠিক আছে। আর দ্রুতি কি? দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তো এখন ব্যাগ একটা কি রাশি? ব্যাগ একটা ভেক্টর রাশি। আর দ্রুতি কি রাশি? দ্রুতি একটা স্কেলার রাশি। তাহলে ব্যাগের কি থাকবে, দ্রুতির কি থাকবে? তাহলে দ্রুতির শুধু মান থাকবে, দিক প্রয়োজন নাই। মানে দিক নাই এই কথাটা বলাটা অ্যাপ্রোপ্রিয়েট না। দিক থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু দ্রুতি প্রকাশের জন্য দিক প্রয়োজন না, মান দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আর ব্যাগের জন্য কি? মান ও দিক দুইটাই কি প্রয়োজন, একটা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো না। তাহলে দিক কোন দিকে হবে? দিক হবে স্মরণের পরিবর্তনের দিকটাই হবে কি ব্যাগের দিক। স্মরণের পরিবর্তনের দিক না, স্মরণের দিক না, স্মরণের পরিবর্তনের দিকটাই হবে ব্যাগের দিক। তো মান মান তো অবশ্যই মান, ব্যাগের মানটাই আসলে দ্রুতি। তো এখন আমরা এখানে দেখি যে স্মরণের পরিবর্তনটা কিভাবে হচ্ছে, আর এই টোটাল টাইম আমরা কিভাবে বের করব। আচ্ছা, ঠিক আছে। যে আর ব্যাসার্ধের একটা বৃত্তপথে চলতেছে ধরি, দেখো আর ব্যাসার্ধের একটা বৃত্তপথে চলতেছে। আর ব্যাসার্ধের একটা বৃত্তপথে চলতেছে যে কোনো একটা বিন্দুতে বেগ ভি, আর ব্যাসার্ধ হচ্ছে আর, আর টাইম হচ্ছে টি। ঠিক আছে। এখন আমাদের মানে বেগ ভি এটা বাদ দেই, যে এটা সে এই বৃত্তপথে ঘুরতেছে। তো এই বৃত্তপথে ঘূর্ণনকালে দ্রুতি এবং বেগ কত? আচ্ছা, দ্রুতি হচ্ছে ভি, এভাবে লিখবো আমরা, কোনো ভেক্টর চিহ্ন দিব না। তাহলে দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত সময়। আচ্ছা, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে মোট অতিক্রান্ত সময় কি 2 পাই আর। ঠিক আছে, আর সময় টি। তাহলে এটাই হচ্ছে কি দ্রুতি।
দ্রুতি। এটা কি? দ্রুতি। এখন ব্যাগ কি হবে? ব্যাগ 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 হচ্ছে ভি বার বা মানে ভি ভেক্টর চিহ্ন। এটা হচ্ছে কি সরণের পরিবর্তন। তো সরণের পরিবর্তন ধরি ফাইনাল মাইনাস ইনিশিয়াল ভেক্টর, এগুলো কিন্তু সব ভেক্টর চিহ্ন ডিভাইডেড বাই টোটাল টাইম টি। এখন ফাইনাল এবং ইনিশিয়াল এই সরণের পরিবর্তনটা কি হইলো? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা আসলে জিরো ভেক্টর হয়ে গেছে, কেননা যেই বিন্দুতে অবস্থান করতে ঠিক একই বিন্দুতে আবার আইসা পৌঁছায়, তার মানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম। তাইলে জিরো ভেক্টর ডিভাইডেড বাই টি, এটা আসলে জিরো ভেক্টর আসতেছে, জিরো ভেক্টর। তাইলে এই ব্যাগের মান আসতেছে কি? জিরো। তাহলে ব্যাগ এখানে জিরো মিটার পার সেকেন্ড, আর দ্রুতি কত? টু পাই বাই টি, টু পাই আর বাই টি মিটার পার সেকেন্ড। তাহলে ব্যাগ এবং দ্রুতি এখানে কি সেম আছে? না। তাহলে দ্রুতি হচ্ছে টু পাই আর ডিভাইডেড বাই টি, আর ব্যাগ কত? ব্যাগ হলো 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা বুঝতে পারছি আশা করি যে একটা বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে টি সময়ে একবার ঘুরে আসলো, তাহলে দ্রুতি এবং ব্যাগের মান কত হবে ওইটা আমরা এই প্রসেস থেকে বের করতে পারছি। সো এখানে ভেক্টর এবং স্কেলার রাশির মান দিকটা কিভাবে সম্পর্কিত ওই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে, রাইট? তাহলে আমরা কি করতে পারবো? যে এটা বের করতে পারবো। তাইলে তোমাদের এই কোয়েশ্চেনটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে, মানে এই প্রবলেম সলিউশন নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাব যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন না থাকে। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো নেক্সট কোয়েশ্চেনটা কি বলতেছে? একটা ভৌতিক রাশি যার দৈর্ঘ্যের পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক এবং ভরের দ্বিতীয় ঘাতের সমানুপাতিক, তাপমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক হলে রাশিটি মাত্রা কত হবে? আচ্ছা, ধরলাম একটা রাশি এক্স। কিসের ভৌত রাশি? হচ্ছে দৈর্ঘ্যের পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক। এরপর কি ওই ভৌত রাশিটার আবার সম্পর্ক কি বলতেছে? ভরের দ্বিতীয় ঘাতের স্কয়ারের সমানুপাতিক, ভরের দ্বিতীয় ঘাত মানে স্কয়ারের সমানুপাতিক। এরপর কি বলতেছে? তাপমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক। তাইলে ওই রাশিটির মাত্রা কি হবে? আমাদের ওইটা আগে বের করতে হবে যে রাশিটা কি। তাহলে দেখো, সবগুলোকে যদি একসাথে লিখি যে এম স্কোয়ার টি ডিভাইডেড বাই এল টু দি পাওয়ার 5। আমরা এখানে একটা কনস্ট্যান্ট যদি দেই ভৌত রাশি এক্স ইকুয়াল টু কে এম স্কোয়ার টি এল টু দি পাওয়ার 5, এটা আমাদের ভৌত রাশি। তো এই এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। তো সমানুপাতিক ধ্রুবক হচ্ছে কে। তাহলে কে যেহেতু সমানুপাতিক ধ্রুবক, তো আমরা এরপর কে বাদে বাকি অন্যান্য জিনিসগুলো ধরবো। এখানে কে হচ্ছে ইউনিটলেস, ইউনিট নাই, ইউনিটলেস তার মানে কি ডাইমেনশনলেস, ডাইমেনশনলেস। তো ইউনিটলেস তার মানে ডাইমেনশনলেস, মাত্রা নাই। এখন আমরা বাকি জিনিসগুলো নিয়ে চিন্তা করব। ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে এম, ক্যাপিটাল লেটারের এম থার্ড ব্র্যাকেট। এখানে যেহেতু কি আছে, এখানে এই তাপমাত্রা বলে দিছে। আচ্ছা, আমরা কি ইউনিটটা বের করে ফেলতে পারি। তাহলে এক্স এর রাশিটা হচ্ছে কি এম স্কোয়ার টি ডিভাইডেড বাই এল টু দি পাওয়ার 5। তাহলে এম ভরের একক হচ্ছে যে কেজি স্কোয়ার কেলভিন, আর নিচে হচ্ছে কি মিটার, মিটার টু দি পাওয়ার 5, তার মানে কেজি স্কোয়ার কেলভিন এম টু দি পাওয়ার 5। তো এটাই হচ্ছে কি যে রাশি, মানে রাশির ইউনিট। এখন এখান থেকে আমরা খুব সুন্দরই কিন্তু মাত্রা বের করতে পারি। তাহলে এম
স্কয়ার, এরপর তাপমাত্রার ইউনিট হচ্ছে থিটা, এরপর হচ্ছে কি যে এল, এল ইনভার্স 5। ঠিক আছে, যে এটা আমরা ইজিলি বের করব। এখন পুরোটা একসাথে যদি লিখি এম স্কয়ার থিটা এল ইনভার্স 5, এটাই আমাদের কি টোটাল ডাইমেনশন বা মাত্রা। এই কোয়েশ্চেনের ক্ষেত্রে এম স্কয়ার থিটা এল ইনভার্স 5, এটাই হচ্ছে কি মাত্রা, এটাই আসলে এখানের মাত্রা। তো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। এটা নিয়ে তেমন কোয়েশ্চেন থাকার কথা না, একটা ইজি কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাই, যে বলতেছে কি যে চিত্রে চিত্রের লোকটিকে কেন্দ্র করে 10 মিটার, লোকটি কেন্দ্র থেকে 10 মিটার দূরে আছে। আচ্ছা, এখান থেকে 10 মিটার দূরে আছে। শব্দের দ্রুতি 350 মিটার পার সেকেন্ড। প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময় নির্ণয় করো। আচ্ছা, তার মানে সে যদি এখান থেকে চিৎকার দেয়, তাহলে এখান থেকে আসবে একবার, এখান থেকে আসবে একবার, প্রতিধ্বনি হবে, প্রতিধ্বনি। তো আমাদের হচ্ছে যে এটা বের করতে হবে প্রতিধ্বনিটা। 10 মিটার দূরে আছে। এখন দেখো এখানে আমরা কি করি, সে তার, আমরা যদি দেখি যে কেন্দ্র থেকে দেয়ালের দূরত্ব, এখান থেকে যদি এই দূরত্বটাকে ধরি ডি, তাহলে এখান থেকে কি ডি মাইনাস 10, রাইট, ডি মাইনাস 10। আর এখানে কি, এখানে হচ্ছে যে ডি, তাহলে ডি ডি মাইনাস 10। তো এখন এখন আমরা পয়েন্ট চিহ্নিত করে ফেলি, ধরলাম এটা এ, এটা বি। তো আমরা এখন কি করতে পারি এখানে, যে এ দেয়াল থেকে শব্দ আসতে টাইম লাগবে, ধরো এখান থেকে সে চিল্লানি দিল বা চিৎকার করলো, তাহলে এখান থেকে শব্দ আসতে টাইম লাগবে টি এ, আর এখান থেকে শব্দ আসতে টাইম লাগবে টিভি। তাহলে টি এ আর টিভি কিভাবে নির্ণয় করব, এ দেয়াল থেকে শব্দ আসতে টাইম লাগবে টি এ, তাহলে টি এ সমান কিভাবে লিখবো, দেখো এখানে দূরত্বটা কি, মানে ডাবল ডিস্টেন্স অতিক্রম করবে, মানে ধরো এ দেয়াল আর এখান থেকে দাঁড়ায় আছে, তাহলে এখান থেকে সে আসবে চিৎকার করে, আবার সাউন্ড যাবে, তাহলে ডি মাইনাস 10 কয়বার অতিক্রম করবে, সাউন্ড দুইবার, তাহলে 2d-10 ডিভাইডেড বাই 350, এটা কি সেকেন্ড। এখন দেখো দ্বিতীয় দেয়াল থেকে আসতে টাইম লাগবে, এটা কি হবে যে টিবি, টিভি কি হবে, টিভি এখন হচ্ছে যে আমাদের এটা নির্ণয় করতে হবে যে টিভি আসলে কত টাইম লাগবে। ঠিক আছে, এই যে এখন এখানে দেখো ডি প্লাস 10, তাহলে ডি প্লাস 10, এই ডিস্টেন্সটা কি 10 আর এটা হচ্ছে ডি, তাহলে এটা কয়বার অতিক্রম করবে, দুইবার, ডিভাইডেড বাই 350। এখন তুমি নিজে বলো না, শব্দ বেশি অতিক্রম করে আসতেছে, তার মানে টিভি অবশ্যই টি এ থেকে বড়। তাহলে আমাদের কি লাগবে, মধ্যবর্তী সময়ের পরিবর্তন, তাহলে টি বি মাইনাস টি এ যদি হয়, তাহলে এখান থেকে আমরা কিভাবে করব, দেখো 2d+10 ডিভাইডেড বাই 350 মাইনাস 2d-10 ডিভাইডেড বাই 350। আমরা এখান থেকে 350 কমন নেই, তাহলে d+10 মাইনাস d+10। তো এখান থেকে কি দেখা যাচ্ছে যে ডি মাইনাস ডি কাটা গেল, তাহলে 2 × 20 ডিভাইডেড বাই 350। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসতেছে দেখো 35 আর 2 4/35 সেকেন্ড, এটাই আসলে কি অ্যান্সার। এই কোয়েশ্চেনের অ্যান্সারই হচ্ছে যে 4/35 সেকেন্ড, 4/t হচ্ছে 4/35 সেকেন্ড। ঠিক আছে, এই কোয়েশ্চেনের অ্যান্সারই হচ্ছে এটা। আশা করি এই কোয়েশ্চেনটাও আমরা ধরতে পারছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কোয়েশ্চেন করতে পারো, তাইলে আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে আগাবো। তোমরা কোয়েশ্চেনটা মানে এই আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দাও, লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, যাতে অনেকের কাছে পৌঁছায় যায়, অনেকে যাতে এই ক্লাস চলাকালীন মানে ক্লাস করতে পারে, বা যাদের দরকার ক্লাস তারা যাতে অংশগ্রহণ করতে পারে। আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে আগাই, তোমাদের কোয়েশ্চেন থাকলে এই কোয়েশ্চেন করতে পারো। আর আমাদের
খুব সম্ভবত আমরা কবে কোর্স শুরু করব ওইটা নিয়ে শিওর এখনো বলবো না, তবে কোর্স ডিটেলস আমাদের রেডি করে ফেলছি আমরা। মানে ফিজিক্স অলিম্পিয়াড, মানে আমাদের টার্গেট হবে যে ন্যাশনাল পর্যন্ত কিভাবে ভালো প্রস্তুতি নিয়ে যাওয়া যায়, এমনকি ন্যাশনালেও ভালো করা যায়। ওই টার্গেট অনুযায়ী আমরা কি করব, যে রোড টু ন্যাশনাল, রোড টু ন্যাশনাল এই মোটিভ নিয়ে হচ্ছে আমরা আগাবো। আমরা একদম জিরো লেভেল থেকে একদম হাই লেভেল পর্যন্ত যাব। তো যেখানে হচ্ছে যে একদম বেসিক ক্লিয়ার থাকবে, বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পড়বো, ইন্টারমিডিয়েট লেভেল, এরপরে ধরো যে অ্যাডভান্স লেভেল, এরপরে নেক্সট অ্যাডভান্স হায়ার লেভেল, ওইটা নিয়ে আমরা পরে ডিসকাশন করব। তো কোর্সে প্রত্যেকটা ক্যাটাগরি ভিত্তিক আলাদা প্রবলেম সলভিং ক্লাস হবে, ক্যাটাগরি ভিত্তিক আলাদা প্রবলেম সলভিং ক্লাস হবে। তো এরপর হচ্ছে যে অবশ্যই থিওরি ক্লাস হবে, প্রত্যেক টপিকের উপর আলাদা থিওরি ক্লাস হবে, একদম ক্যাম্প স্টাইলে ক্লাসগুলো নেওয়া হবে। অনলাইনে অনলাইনে আমাদের সব কিছু পরিচালনা করা হবে, ক্যাম্প স্টাইলেই নেওয়া হবে। আর পাশাপাশি হচ্ছে যে প্রবলেম সলভিং শিট থাকবে, প্রবলেম সলভিং এই শিট থাকবে। তারপর হচ্ছে যে অন্যান্য দেশের 4 কোয়েশ্চেন সলভ করানো হবে, 4 কোয়েশ্চেন নিয়ে সলভ করানো হবে। তো এগুলাই হচ্ছে আমাদের ইনিশিয়াল এই কোর্স ডিটেলস। আর কবে থেকে শুরু করব, যে এটা আসলে মানে রিজিওনাল হওয়ার প্রবাবিলিটি তো, কবে থেকে রিজিওনাল হইতে পারে, জানুয়ারির দিকে খুব সম্ভবত। আমরা আমাদের যারা একাডেমিক মেম্বার আছে সবার সাথে ডিসকাশন করে যারা যখন টাইম দিতে পারবে তাদের টাইম অনুযায়ী আসলে আমরা ক্লাস পরিচালনা করব। তো খুব সম্ভবত আমরা এই যে নভেম্বরের এই এই 15 এর পরে ক্লাস শুরু করব। 15 এর পরে ক্লাস শুরু হবে, নভেম্বর 15 এর পরে হয়তো আমরা ক্লাস শুরু করে দিব। তো দেখা যাক যে কি হয়, কি কি হইতে পারে। অবশ্যই ফি কত হবে, কত ক্লাস, কি কি টেস্ট, কিভাবে ক্লাস পরিচালনা করব, কিভাবে ক্লাস নিতে হবে, সব কিছু নিয়ে আমরা ইন ডিটেলস আমাদের পেজ থেকে পোস্ট দেওয়া হবে। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। তো পরবর্তী কোয়েশ্চেন কি বলতেছে, একটি 10 গ্রাম ভরের 1.1 কুলম্ব চার্জ সুষমভাবে চার্জিত বলকে 10 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে নিক্ষেপ করা হলো। তো তড়িৎ ক্ষেত্রের দিক বলটির বেগের বিপরীত, মানে তড়িৎ ক্ষেত্রের দিক বলটির বেগের বিপরীত। ঠিক আছে, যে তড়িৎ ক্ষেত্রের দিক যদি হয় এমন, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক, ই এর দিক, ই এর ডিরেকশন। আর কি বলের দিক, ব্যাগ কোন দিকে, ব্যাগ হচ্ছে এদিকে। তড়িৎ ক্ষেত্রের দিক ব্যাগের বিপরীতে। তো তড়িৎ ক্ষেত্রের মান দেয়া আছে, তড়িৎ ক্ষেত্রের মান কত, তড়িৎ ক্ষেত্রের মান 100 ভোল্ট পার মিটার। তাইলে বলটি থামার পূর্বে কতটুক দূরত্ব অতিক্রম করবে, আর এখানে জি বলে দিয়েছে 9.8 ব্যবহার করতে। তাইলে আমরা এখানে এফ বের করে ফেলি, এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু হবে কিউ ই। তো এখানে আমাদের কিউ কত, 1.1 ইন্টু 10⁻³ কুলম্ব। আর ই, ই হচ্ছে এই ইন্টু ই 100। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, মানে 1 আমরা 100 দিয়ে যদি গুণ দিই তাহলে 0.11 নিউটন। এটাই আমাদের কি, যে বল। তাহলে এফ ইকুয়াল টু এম এ। তো এখান থেকে আমরা ত্বরণ বের করে ফেলি, এফ ডিভাইডেড বাই এম। এফ হচ্ছে 0.11 এম, এম হচ্ছে কত, 10/1000। তো আমরা এখানে কি করতে পারি, 0.11 ইন্টু 1000 ডিভাইডেড বাই 10, এটা হবে 100। তাইলে কি হচ্ছে, এখানে ধরো যে 11 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এখানে কি হইতেছে দেখো, ইলেকট্রিক ফিল্ড উপরের দিকে, ইলেকট্রিক ফিল্ড উপরের দিকে, তার মানে কি এফ উপরের দিকে, ইলেকট্রিক চার্জের যে বল মানে কুলম্ব ফোর্স উপরের দিকে, আর নিচে কি আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এখন যে কোনো একটা পয়েন্টে উপরের দিকে হচ্ছে এফ ই, আর এখানে কি, যে এফ
জি, আর বস্তুর ব্যাগ কোন দিকে, নিচের দিকে। তাহলে এফ জি মাইনাস এফ ই, এটার ডিরেকশন নিচের দিকে, নেগেটিভ দিকে, ঠিক আছে। তো আমরা নিচের দিকটাকে নেগেটিভ ধরলাম। তাইলে এখন হচ্ছে আমরা এটা কিভাবে ইয়ে করব, যে এই নেট ফোর্স থেকে আমরা কিভাবে ত্বরণটা বের করব। তাহলে দেখো এখানে উপরের দিকে ঊর্ধ্বমুখী ত্বরণ কাজ করতেছে, নিচের দিকে নিম্নমুখী ত্বরণ। তাহলে নিচে জি, তাহলে উপরে এ 11 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর নিচে জি কত, নিচে জি হচ্ছে যে 9.8 মিটার পার সেকেন্ড। তো এখন আমার হচ্ছে নেট ত্বরণ বের করা লাগবে। নেট ত্বরণ হচ্ছে কি, নেট ত্বরণ হচ্ছে এ মাইনাস জি। এটা কোন দিকে, নিচের দিকে। তাহলে এই নিচের দিকে এ মাইনাস জি কিভাবে লিখবো, এ মাইনাস জি নিচের দিকে হবে কি, যে 11 মাইনাস 9.8, তাহলে এই ত্বরণটা কত আসতেছে, 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন এই ত্বরণের জন্য যে আমরা সরণ বা এটা আসলে কি নিচের দিকে বলতেছি না, তার মানে কি এ নেট হচ্ছে মাইনাস 1.2 মিটার পার সেকেন্ড। এটা কি, এটা হচ্ছে মন্দন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মন্দন, এমন না যে এটা মানে ঋণাত্মক, মানে এটা হচ্ছে ত্বরণ, না না, এটা হচ্ছে মন্দন নিচের দিকে, তার মানে ত্বরণের মান কমতেছে। আর এটা কনস্ট্যান্ট থাকলে এটা কনস্ট্যান্টলি কমতেছে, বেগ একটা সময় শূন্য হবে। ঠিক আছে, যে ত্বরণ শূন্য হবে ব্যাপারটা এমন না, কমতে কমতে বেগ শূন্য হবে। ত্বরণ মানে বেগের পরিবর্তন, পরিবর্তন শূন্য হয়ে যাবে। আচ্ছা, পরিবর্তনটা ফিক্স থাকবে, মানে বেগ কমতে কমতে শূন্য হয়ে যাবে। তাহলে সরণ এস সমান আমরা কি লিখতে পারি, ইউটি প্লাস হাফ এ নেট, এরপরে কি এ নেট টি স্কোয়ার। তো আমাদের যেহেতু এটা উলম্বভাবে পড়তেছে, আমাদের এখানে টি দরকার নেই, তাইলে আমরা এই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস বা প্লাস টু এ এইচ। ঠিক আছে, এখন এইচ সমান কি ভি স্কোয়ার, দেখো যেহেতু কমতেছে তার মানে এটা আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে, তাহলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এ, এ দিয়ে কি হবে, নেট হবে। তাহলে দেখো ইউ, ইউ স্কোয়ার কত 10, কত ব্যাগে নিক্ষেপ করা হয়েছে, 10 মিটার পার সেকেন্ড ব্যাগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে 10 ইন্টু 10 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 1.2, তাহলে এখানে আসতেছে কত, এখানে আসতেছে ক্যালকুলেটর দিয়ে আমরা যদি করি 41.67 মিটার। ঠিক আছে, এটাই আসলে অ্যান্সার, 41.67 মিটার। তো আমরা যদি অ্যান্সার লিখি যে কত দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে যে 41.67 মিটার। ঠিক আছে, এটাই আসলে অ্যান্সার, কত দূরত্ব অতিক্রম করবে, 41.67 মিটার। এই কোয়েশ্চেনটা আসলে যতটা না স্থির তড়িতের, তার থেকে বেশি এই কোয়েশ্চেনে হচ্ছে নলেজ আমার দরকার হচ্ছে গতিসূত্রের। তো এই কোয়েশ্চেনটা আসলে গতিসূত্র ভিত্তিক কোয়েশ্চেন হয়ে গেছে। তো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা আগায় যাই। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে আগায় যাই। ঠিক আছে, যে কি বলতেছে, কারো যেহেতু কোয়েশ্চেন নাই, তো বর্তনীতে তুল্য রোধ নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখান থেকে কারেন্ট বের হইতেছে, এটা প্লাস এটা মাইনাস। তো এখানে আসার পর কারেন্টের দিকে গেল, এখানে এখানে এখানে, দেখো এই দুই বিন্দুর, দেখো এখানে ভোল্টেজ কি, তিনটা বিন্দুর ভোল্টেজ সেম। আমরা আগে হচ্ছে পয়েন্টগুলোকে চিহ্নিত করি, ধরো এটা এ বিন্দু দিলাম, এখানে একটা আছে বি বিন্দু, এটাও বি বিন্দু, এটাও বি বিন্দু, এটা সি 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 সি, এটা ডি। তাইলে আমরা এই পয়েন্টগুলোকে নির্দিষ্ট করি, এ আর ডি এর মাঝে আমাদের কি আছে, এ আর ডি এর মাঝে হচ্ছে এই সবগুলা সার্কিট আছে। তাইলে দেখো এ, এ ডি, তাইলে এ আর বি, বি, এ আর বি এর মাঝে রোধ আর, তাইলে দেখো বি আর সি এর মাঝে, বি আর সি এর মাঝে রোধ আছে কয়টা, তিনটা। তাইলে বি আর সি এর মাঝে রোধ আছে তিনটা, তিনটা রোধ আছে। এরপরে হচ্ছে সি আর ডি এর মাঝে, সি আর ডি এর মাঝে আছে একটা রোধ। এই হচ্ছে আমাদের সরল সার্কিট, সার্কিটের রূপ। ঠিক আছে, তো এখন এটা
আমরা সলভ করে ফেলি। দেখো এখন দেখো এই সার্কিটটা বুঝতে একদম ইজি না, যে তিনটা সমান্তরাল আছে, তাহলে আমরা এখানে দেখি। দেখো এই যে আর যতগুলো সমান্তরাল আছে এদিকে কি হবে, r/3, এখানে একটা আর, এখানে একটা আর। এখন এই সবগুলা কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি, আর প্লাস r/3 প্লাস আর, তাহলে 2r প্লাস r/3। তাহলে কি হবে, 3 কমন নিলে 3 দুগুণে 6, 6r প্লাস আর, তাহলে কি 7r/3। ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 7r/3, 7r/3। তাহলে এই সার্কিটের তুল্য রোধ, এই সার্কিটের তুল্য রোধ হচ্ছে 7r/3, 7r/3, 7r/3 এই সার্কিটের তুল্য রোধ। আশা করি এটা ক্লিয়ার একদম। আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। তো নেক্সট কোয়েশ্চেন, আনুভূমিক এর সাথে আলফা কোণে আনত একটি কাঠের তক্তা এ ও বি দুইটি সাপোর্টের উপর রাখা আছে। তক্তাটি নিজের ওজন mg এর কারণে সাপোর্টগুলোর উপর দিয়ে ঘর্ষণ বিহীনভাবে স্লিপ করতে পারে। তক্তার উপর দিয়ে m ভরের একটি লোক কোন দিকে এবং কত ত্বরণে হাঁটলে স্লিপ করবে না। মানে এখানে আবার কোশ্চেনটা পড়ে, আলফা কোণে আনত আছে এ ও বি দুইটি সাপোর্টের উপর রাখা আছে, দুইটা সাপোর্ট। ঠিক আছে, তো সাপোর্টের উপর রাখা আছে। এখন তক্তাটি নিজের ওজন mg এর কারণে সাপোর্টগুলোর উপর ঘর্ষণহীনভাবে স্লিপ করতে পারে, mg এর কারণে স্লিপ করতে পারে। কিন্তু m ভরের লোক কোন দিকে এবং কত ত্বরণে হাঁটলে স্লিপ, মানে তক্তাটি স্লিপ করবে না। আচ্ছা দেখো, তক্তা স্লিপ করবে কোন দিকে, উপরের দিকে তো স্লিপ করবে না, স্লিপ করবে হচ্ছে এই দিকে স্লিপ করবে। ঠিক আছে, তো স্লিপ করবে এদিকে। এখন দেখো এই বরাবর সাপোর্ট কিভাবে দেয়া আছে ওইটা আমাদের চিন্তা করতে হবে। এই দুই বিন্দুতে সাপোর্ট কিভাবে দেয়া আছে, এই দুই বিন্দুতে সাপোর্ট যেভাবে দেয়া আছে ওই ভারসাম্যের, ওই ভারসাম্য মেনটেন করতে না পারলেই তো সে কি করবে, যে স্লিপ করবে। তাইলে কত ত্বরণে হাঁটলে স্লিপ করবে না, আমাদের করবে না সেটা বের করতে হবে। তাইলে দেখো এখন এইটা যদি ধরো যে সমান্তরালে আছে, একটা তক্তা সমান্তরালে আছে, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, তো এর ওজন mg। হ্যাঁ, তো সাপোর্টে এখানে কাজ করতেছে p1, ধরো এই সাপোর্টের প্রেসার বা বল এদিকে কাজ করতেছে p2, তাহলে p1 প্লাস p2 কি, mg অবশ্যই। তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখো এখানে প্রেসার দিচ্ছে কিভাবে, mg। আর এখানে দেখো এই যে বল দিতেছে উপরে, এই যে বল দিতেছে উপরে, এই তাদের কি, তাদের যে উপাংশ, উলম্ব উপাংশ, এই যে ধরো এইভাবে বল দিচ্ছে F1 আর F2। তো এখানে তাদের যে উলম্ব উপাংশ, তাদের যে উলম্ব উপাংশ আছে, তাদের এই উলম্ব উপাংশের সমষ্টি mg এর সমান। তো আমরা উভয় ক্ষেত্রে যদি দেখি, যে ধরলাম দুইটার জন্যই f, তাইলে 2f সাইন থিটা। তো ধরো এখানে যদি সাম্যাবস্থায় থাকে তাহলে দেখো এইভাবে সে আছে। হ্যাঁ, তো এভাবে যদি সে থাকে তাহলে এখানে সাপোর্ট, আবার এখানে সাপোর্ট। তো এই সাপোর্ট বিবেচনা করলে এটাও আলফা, এটাও কি আলফা। এই দুই জায়গায় দুইটাই যদি আলফা হয়, তাহলে দেখো এই বিন্দুতে হচ্ছে এভাবে কাজ করতেছে, আবার এই বিন্দুতে এভাবে কাজ করতেছে। তাহলে এই উভয়ের সমষ্টি, এটাও এফ ধরলাম, এটাও এফ ধরলাম, তাহলে দেখো এফ এফ। ঠিক আছে, এখন এই তাদের যে এই যে লব্ধি কাজ করতেছে, লাইক এই আলফা, তাইলে দেখো এখানে এফ সাইন আলফা, সরি এফ কজ আলফা, 2f কজ আলফা ইকুয়াল টু কি আসতেছে mg। তো এই যে এফ, এখন আমরা এখান থেকে কি বের করবো, আমরা এখান থেকে এফ বের করবো, এফ ইকুয়াল টু কি mg ডিভাইডেড বাই 2 কজ আলফা। ঠিক আছে, এই এফটা কি, এফটা হচ্ছে যে প্রত্যেকটা এই যে কি বলে যে সাম্যবিন্দুতে অথবা যেখানে সাপোর্ট আছে
ওইখানে ঘর্ষণ বল। এখন কেউ যদি সরি ঘর্ষণ ওইখানে সাপোর্ট বল। এখন কেউ যদি কত ত্বরণে হাঁটলে স্লিপ করবে না, তো এইখান থেকে যে জিনিসটা বের করা যায় যে সাপোর্টের এখানে এই যে এখান থেকে আমার ত্বরণটা বের করতে হবে। তো এই সাপোর্টের জন্য যদি আমি ত্বরণ বের করি, এম এ ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই 2 cos আলফা, তাহলে এ ইকুয়াল টু কি এম জি ডিভাইডেড বাই 2 cos আলফা, 2m cos আলফা, 2m cos আলফা। এখন এখানে এই যে কত ত্বরণে হাঁটলে মানে কোন দিকে এবং কত ত্বরণে হাঁটলে, এখন সে যদি কেউ একটা বাক্স যদি এখানে পড়ে যায়, ঠিক আছে, এখানে যদি সে পড়ে যায় তাহলে কি তার ত্বরণ হবে কি এম জি সাইন থিটা অবশ্যই। তো এই ত্বরণটা কি এদিকে, এখন উভয় ত্বরণ যদি একই দিকে কাজ করে তাহলে কি হবে, তাহলে অবশ্যই যে স্লিপ করবে। এখন স্লিপ করবে না তার মানে এই এ এম জি ডিভাইডেড বাই 2m, আমরা এই সাপোর্টের ভর বিবেচনা করি, ঠিক আছে, তাইলে 2m cos আলফা। এই ত্বরণটা কোন দিকে কাজ করতেছে, এই ত্বরণটা কাজ করতেছে নিচের দিকে। এখন আমরা উপরের দিকে হাঁটবো, যদি উপরের দিকে হাঁটি তাহলে আমার ত্বরণ কি আসবে, উপরের দিকে হাঁটলে উপরের দিকে হাঁটলে আসবে যে এম, এই এই উপরের দিকে হাঁটলে আসবে এম জি সাইন আলফা। তো নিচের দিকে স্লিপের ত্বরণ ধরলাম আর উপরের দিকে হচ্ছে যে ব্যক্তির ত্বরণ, তাইলে কি স্লিপ করবে না, তাহলে সমান হলে করবে না, কত হলে করবে না, সমান হলে করবে না। তাহলে এই ত্বরণটা ম্যানের ত্বরণ আর যদি স্লিপের ত্বরণ সমান হয় তাইলেই তো করবে না, রাইট। তাহলে কত ত্বরণে যাইতে হবে, দেখো এই ত্বরণটা আর এই ত্বরণটা কিন্তু প্রায় সেম। তো জি সাইন আলফা বা এখানে তো আমরা কি যে এম জি সাইন আলফা বলতেছি, রাইট, যে এম জি সাইন আলফা। তাহলে এই কেস থেকে আমরা যে ত্বরণটা বের করব, এই কেস থেকে আমরা এম এম বা এম এ ইকুয়াল টু এম জি সাইন আলফা। তো এখান থেকে এ পাচ্ছি কি এম জি সাইন আলফা ডিভাইডেড বাই কি এম। বড় হাতের এম হচ্ছে যে সাপোর্ট বা তক্তার ভর, আর নিচের এম হচ্ছে কি যে ব্যক্তির ভর অবশ্যই কোন দিকে হাঁটতে হবে, বিপরীত দিকে হাঁটতে হবে, তাহলে কি হবে, স্লিপ করবে না। তো আশা করি এটা ক্লিয়ার যে কোন দিকে হাঁটা জরুরি, বিপরীত দিকে, রাইট, যে বিপরীত দিকে হাঁটলে আমার কোনো ধরনের স্লিপ করবে না। তাইলে আমরা শিওর হয়ে যাব যে কোন দিকে হাঁটা জরুরি আর কোন দিকে হাঁটা জরুরি না। তো এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কোয়েশ্চেন এই কমেন্ট সেকশনে বলতে পারো, আমি কমেন্ট সেকশন চেক করব। আমরা কিছুক্ষণ ওয়েট করি যে নেক্সট কোয়েশ্চেনে তোমরা এই কোয়েশ্চেন বুঝছো কিনা, আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব।
আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। যে এখানে কি বলতেছে, যখন ঘড়ির কাঁটা ঘন্টার যখন ঘন্টার কাঁটা ঘড়ির কেন্দ্রে লব্ধি তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করে তখন ঘড়িতে কয়টা বাজবে। তো এদিকে দেখি যে আসলে কি ঘটতেছে। তো প্রত্যেকটা টাইমে হচ্ছে যে এখানে কি আছে, এই কয়টা বাজবে প্লাস ধনাত্মক আধান আছে। দেখো এখানে জিরো, তার মানে এখানে পুরোটা থাকবে ইলেকট্রিক ফিল্ড এই বরাবর। এখন এখানে কি দেখো, এর বিপরীতে কি আছে, পাঁচের বিপরীতে 11 আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড থাকবে কোন দিকে? চিন্তা করো তো, একটা জিনিস চিন্তা করো, এখানে আছে 5 কুলম আর এখানে আছে 11 কুলম, এখানে +1 কুলম আছে। তাহলে এ ওরে বিকর্ষণ করতেছে, আবার সে ওরে বেশি বিকর্ষণ করতেছে, তার মানে পাঁচের দিকে বেশি থাকবে। তাহলে এখানেও ইলেকট্রিক ফিল্ড থাকবে। দেখো এটাও 6, 6, এটাও 6। এরপরে সে ওর ইলেকট্রিক ফিল্ড কি হবে, ওর ইলেকট্রিক ফিল্ডও আসলে কি হবে, এই যে 4 আর 10, তার মানে কি 6। এরপর ওর ইলেকট্রিক ফিল্ড কি হবে 6, এর ইলেকট্রিক ফিল্ড 6, এর ইলেকট্রিক ফিল্ড 6। ঠিক আছে, এতটুক এই রিজিয়নটা আমাদের কভার করতে হবে। দেখো একটা রিজিয়ন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাইলে দেখো 360 ডিভাইডেড বাই 12 যদি করি তাহলে কত হয়, যে আমরা যদি 6 দিয়ে কাটি তাহলে 60, আর 6 দিয়ে কাটলে কত, 2, 30। তাহলে প্রত্যেকটা 30, তাহলে টোটাল কত, 30 ইন্টু 5, 1, 2, 3, 4, 5, 5, 6 কত, 5 30-এ 3 5 15, 150 ডিগ্রি আমাদের হচ্ছে সম্পূর্ণটা। এই রিজিয়নটা এখানে হবে যে 150 এই ডিগ্রি জুড়ে। এতগুলা ভেক্টর কোণ এগুলা আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করব, এটা আমরা উপাংশের মাধ্যমে করব। দেখো এখানে এই যে আমরা আগে এঁকে ফেলি এখানে, রাইট, যে এরপর দেখো আমরা প্রত্যেকটা আহ, চিহ্নিত করে ফেলবো। আমরা আগে ইলেকট্রিক ফিল্ডের মান বের করে ফেলি। ই ইকুয়াল টু কত, ই ইকুয়াল টু আমাদের হচ্ছে এখানে যে 6 কে কিউ, কে এখানে 1/4πε0, এটা আমরা আলাদা করে রেখে দিলাম, ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে দেখো এখানে 6, এখানে এরপর প্রত্যেকটা 30 ডিগ্রি পরে আবার এখানে কি তো সমান্তরাল বা এই যে 3-এর পরে এবং 3-এর উপরে এখানে দুইটা আছে, এখানে তিনটা, একটা, দুইটা, আর আরেকটা কত, তিনটা। ঠিক আছে, এই যে তিনটা, তাহলে ই ই ই। এখন দেখো আহ, আমরা ইলেকট্রিক ফিল্ড বের করবো কি, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে এক্স উপাংশের সমষ্টির স্কোয়ার প্লাস ওয়াই অংশের সমষ্টির স্কোয়ার রুট পুরাটার যোগফলের রুট। তাহলে ইলেকট্রিক ফিল্ড এখানে বের করতে পারি এভাবে। দেখো প্রত্যেকটা কত ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এখন ই এক্স হিসাব করি, তাহলে ই এক্স এ প্রথমটার জন্য ই এক্স কত হবে, এটা পুরোটা কত, 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। আমরা এখানে সুন্দর করে লিখি যে ই এক্স হবে ই কস 60 ডিগ্রি মানে ই/2 প্লাস ই কস 30 ডিগ্রি মানে √3/2 ঠিক আছে, তারপরে দেখো এবার নিচের অংশে আসবে মাইনাস, তাহলে মাইনাস না, অ্যাকচুয়ালি সবগুলোই প্লাস হয়ে যাবে। তারপরে কি হবে, কস 30 তার মানে √3/2 প্লাস ই/2, এই তো গেল। ঠিক আছে, এরপরে দেখো এই নিজে একটা আছে, তাহলে পাঁচটা গেছে, এরপরে একটা, দেখো এর কোনো আনুভূমিক উপাংশ নেই, তার মানে জিরো। তাহলে কি কি আসলো, ই/2, ই/2, ই, 2 ই, 2 ই প্লাস √3 প্লাস, তাহলে কি আসতেছে, কমন নিলে 2 প্লাস √3। ঠিক আছে, এটা আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে ওয়াই অক্ষ বরাবর কি, ওয়াই অক্ষ বরাবর যদি আমরা নেই, তাহলে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে দেখো আনুভূমিক উপাংশের জন্য কোনো ধরনের ওয়াই অক্ষ বরাবর নাই। দেখো এখানে মাইনাস আসবে, এরপরে দেখো এখানে কি আসবে, মাইনাস ই 60 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি, তার মানে কি √3/2 তারপরে -30 তার মানে সাইন 30, তার মানে ই/2। এরপরে দেখো জিরো, এরপরে দেখো এর জন্য কি আসবে, ই কস সরি সাইন 30 মানে প্লাস ই/2 প্লাস √3/, হ্যাঁ,
এরপর এখন দেখো কি হইলো, এই ই বাই টু কিন্তু চলে গেছে, ই বাই টু এটা এটা চলে গেছে, তার মানে এটা থাকতেছে শুধু ই। তো এখন এখানে দেখি আমরা কি হয়। ই এক্স আমরা পাইছি 2 + √3 ই, আর ই ওয়াই হচ্ছে -ই। তাহলে আমরা ই এক্স মানে ই কি পাচ্ছি, পাচ্ছি যে ই ওয়াই মানে 2 + √3 হোল স্কোয়ার +1 স্কোয়ার ইকুয়াল টু ই। তাহলে এখান থেকে হচ্ছে যে 4 + 3 + 2, 2 to 4 4√3, হ্যাঁ, তো 4√3 +1, আর এটা হলো ই। তাহলে এখান থেকে হচ্ছে কি যে √8 + 4√3 ই। তাহলে আমরা এখানে 4 যদি নেই, 2 + √3 ই, তাহলে 2 2 √2 + √3 ই। তাহলে ই আসতেছে 2 √2 + √3 ই। তো এইটা হচ্ছে ই নেট, আর এটা হচ্ছে একটা ই। তো এখান থেকে আমরা যা পাচ্ছি, যে এখান থেকে তো আমরা মান পাইছি, এখন আমাদের হচ্ছে লব্ধির দিক কোন দিকে নির্দেশ করবে, দিক নির্দেশনের জন্য থিটা বের করব। থিটা ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু ই ওয়াই ডিভাইডেড বাই ই এক্স। তাহলে এইটা আমরা কিভাবে ডিফাইন করব বা কিভাবে নির্ণয় করব? দেখো ই এক্স ওয়াই কত ছিল, ই ওয়াই ছিল -1, ঠিক আছে, ই ওয়াই ছিল অ্যাকচুয়ালি -1। আমরা এখানে হয়তো একটা জিনিস ভুল করে ফেলছি, যে এখানে যদি প্লাস ই রাখি তাহলে সে এই দিক বরাবর থাকবে, মানে এটা থাকবে না। তো সমস্যা নেই, এখানে তেমন আর কোনো ইফেক্ট পড়বে না সবগুলা, মানে এখানে হয়ে যাবে যে এটা যদি লিখি 12, বা ই এক্স হচ্ছে 12 + 6√3, আর ই ওয়াই হবে শুধু 6। তাহলে tan থিটা হবে 6/12 + √3, 6√3, 6√3। তাহলে দেখো কমন নেওয়া যায় কি 6, যদি কমনে 1 প্লাস 2 + √3, দেখছো সে আবার আগেরটাই এসে পড়ছে 2 + √3। তাহলে এই থিটা যেদিকে বের করবা, যেই দিকে থাকবে ওই দিকটাই কি ঘড়ির কাঁটার দিক হবে। তো তখন থিটা আসতেছে 15 ডিগ্রি, আর তখন বাজবে কি 2টা বেজে 12:30। দেখো এখান থেকে উপরের দিকে, তো এখান থেকে দেখো এই যে তোমার হলো এই বরাবর, দেখছো এই যে এর অর্ধেক। তাহলে এর অর্ধেক যদি হয় তাহলে কত, 2টা থেকে 3টার অর্ধেক। বুঝাইতে পারছি? এতটুকু অংশটা যদি হয়, যদি 30 মিনিট, এতটুকু অংশটা যদি 30 মিনিট হয়, তাহলে এর অর্ধেক কি 12.5 না? মানে 30 ডিগ্রি হলে 12.5 ডিগ্রি, মানে এই এই দুইটার মাঝখান বরাবর আসতেছে, ঠিক আছে, এই দিক বরাবর যদি থাকে তাইলে 2টা বেজে 12.5 মিনিট, ঠিক আছে, যে এটাই আমাদের অ্যান্সার হইতেছে, 2টা বেজে 12.5 মিনিট। 2টা বেজে 12.5 মিনিট। আশা করি এটা ক্লিয়ার একদম, যে সবাই বুঝতে পারছো। না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানাইতে পারো, আমরা এই কমেন্ট সেকশনটা চেক করতেছি। মিনিট, ঠিক আছে, যে এটাই আমাদের অ্যান্সার হইতেছে 2টা বেজে 12.5 মিনিট। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। তো নেক্সট কোয়েশ্চেনটা আমাদের কি বলতেছে, নেক্সট কোয়েশ্চেন আমাদের বলতেছে যে কোনো গ্যাসের চাপ পি, আয়তন ভি হলে বয়েলের সূত্র মতে স্থির তাপমাত্রায় সম্পর্ক হচ্ছে এটা। তাহলে পি সমানুপাতিক 1/v। তো পি সমানুপাতিক 1/v হলে পিভি এবং P1/v এর গ্রাফ কেমন হবে?
তো পিভি এমন পি ওয়ান বাই ভি এর গ্রাফ হচ্ছে, দেখো তাহলে পিভি কি কনস্ট্যান্ট না? পিভি কনস্ট্যান্ট না, আমরা যদি এটাকে একপাশে লিখি তাহলে দেখো সমানুপাতিক চিহ্ন উঠে তুলে একটা কে দিলাম মানে কনস্ট্যান্ট, তাহলে পিভি ইকুয়াল টু কে। এখন এখানে কি বলতেছে যে এই বয়েলের সূত্র মতে পি আর ওয়ান বাই ভি এর গ্রাফ কেমন হবে, তাহলে দেখো পি আর ওয়ান বাই ভি এর গ্রাফটা এমন হবে, এটা পি এটা ভি, ভি এক্স অক্ষে হচ্ছে ভি আর ওয়াই অক্ষে হচ্ছে যে পি, তাইলে এই গ্রাফকে বলা হয় আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্তের গ্রাফ হচ্ছে এমন, আসলে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান এই টাইপের গ্রাফ আসলে অধিবৃত্তই মিন করে। তো এখন এখানে আমরা কি ওয়ান বাই ভি বলতেছি, তাইলে দেখো পি ইকুয়াল টু কনস্ট্যান্ট ওয়ান বাই ভি, তাহলে আমরা যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স আকারে চিন্তা করি, এখানে কি সে কনস্ট্যান্ট না, তাহলে এটা যদি হয় ওয়াই, এটা যদি হয় এক্স, এটা হবে কি এম ধরে নিলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তো এই সমীকরণ কেমন হবে, এই সমীকরণ হবে দেখো পি আর ওয়ান বাই ভি। তো মূল বিন্দুগামী সরলরেখা, আসলে মূল বিন্দুর সাথে আমরা মিলাবো না, তো এটাই হচ্ছে কি পি বনাম ওয়ান বাই ভি এর গ্রাফ। ঠিক আছে, এটাই হলো পি বনাম ওয়ান বাই ভি এর গ্রাফ। তো একটা গ্রাফ হবে এমন পি বনাম ভি, আর আরেকটা গ্রাফ হবে এমন পি বনাম ওয়ান বাই ভি এর গ্রাফ হবে এমন। তো দুইটা গ্রাফে আমরা এখানে এঁকে ফেলছি। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাই। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলতেছে যে গাড়িটা একটা সমতরণে যাত্রা শুরু করছে গাড়ি, তার সর্বোচ্চ বেগ বা অন্যান্য অনুপাতগুলা দেয়া আছে। এখন আমাদের কি বের করতে হবে, এখান থেকে আমাদের বের করতে হবে যে কি কোনটা এই ঘটনার গ্রাফ নির্দেশ করে। তাহলে একটু দেখো, নিজের একটু ট্রাই করো, দেন হচ্ছে আমিও তোমাদের সাথে কন্ট্রিবিউট করব যে কিভাবে করা যায় বা কিভাবে করা উচিত। আচ্ছা, তো একটি গাড়ি সমতরণে যাত্রা শুরু করে, এক সময়ে সে সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয় এবং মন্দন শুরু করে এক সময় সে শুরুর স্থানে চলে আসে। তো কোনটি হচ্ছে গ্রাফ নির্দেশ করে, তাহলে সময়ের সাথে যে এই সম্পর্ক, সমতরণের সম্পর্ক, দেখো এক্স ইকুয়াল টু কি হাফ এ টি স্কোয়ার, এখানে কি হয়েছে দেখো এ পজিটিভ, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস হাফ এ টি স্কোয়ার, এ কি নেগেটিভ। ঠিক আছে, তাহলে দেখো একটা সময় সে সমতরণে মানে ধরে নিলাম ইউ জিরো, আবার ইউ জিরোতে আসে, তো কি হয় যে সে একটা সময়ে উঠে উপরে উঠে উপরে উঠছে, সর্বোচ্চ হইছে মানে ঢাল সর্বোচ্চ যে ভি ম্যাক্স, এরপরে কি হয় ভি ম্যাক্স মানে এখানে কি কনস্ট্যান্ট হবে, আর এরপরে আবার কি হয় যে সে নিচে নেমে আসে, তাহলে দেখি যে এটা না, এখানে আবার এই দুই জায়গায় এক্স ঋণাত্মক হয়ে গেছে, না এটা হবে না, এটা না এটাও হবে না। দেখো এটা হচ্ছে যে সরল গ্রাফ, কিন্তু এটার কি দেখতেছি প্যারাবোলিক গ্রাফ হবে, এটা হবে না এটাও হবে না। দেখো এই জায়গায় ছেদ করে ফেলছে, ছেদ করে কিন্তু ছেদ করলে এখানে অবস্থান করবে, এটা হবে না, ছেদ করে বিপরীত দিকে চলে গেছে, না এটা না, এটা হবে, হ্যাঁ এটা হবে। যে আমাদের এই কোয়েশ্চেন অনুযায়ী অ্যান্সার কি হবে, এই লাস্ট ওয়ান গ্রাফটা হচ্ছে যে এই কোয়েশ্চেন অনুযায়ী এখানের অ্যান্সার। তো এরপরের কোয়েশ্চেনটা আমরা দেখি, এখানে বলতেছে যে হাল্ক একবার রাগ করে পৃথিবীকে চাপ দিয়ে ব্যাসার্ধ অর্ধেক করে দিল, কত ঘন্টায় একদিন হবে? বাপরে, এটা তো অনেক কঠিন কোয়েশ্চেন। যে পৃথিবীর ব্যাসার্ধ ধরলাম আর তো চাপ দিয়ে অর্ধেক করে দিল, কত ঘন্টায় একদিন হবে? পৃথিবী নিজ অক্ষে চারপাশে ঘুরতেছে, এটা নিয়ে তো আমাদের কারো টেনশন নাই যে কি হচ্ছে না হচ্ছে। তো একটা কণা ঠিক আর এই বিন্দুতে আসতে যে টাইম লাগবে ওইটা কি 24 আওয়ার। তো এটা হচ্ছে আহ্নিক গতি, যাকে আহ্নিক গতি বলি আর কি আমরা। তো একে কি করে দিছে, অর্ধেক করে দিছে। এখন হচ্ছে যে এখান থেকে আমরা কিভাবে বের করব এই যে বস্তু মানে ঘুরতেছে, সময়টা আমরা কিভাবে তুলনা করে বের করব। তো এটা আসলে অনেক ভাবে করা যায়, আমরা স্পেসিফিক একটা ওয়েতে করি।
যে পৃথিবীর ইয়ে কমে গেছে, ভর ভর এখানে কি যে ব্যাসার্ধ অর্ধেক করে দিছে। তো এখানে কিন্তু বলা নাই যে পৃথিবীর ভরের কেমন পরিবর্তন হয়েছে, রাইট? যে এখানে বলা হয় নাই পৃথিবীর ভরের পরিবর্তন। তো আমরা ধরে নিলাম ভর কনস্ট্যান্ট। আমরা এখানে কি ধরে নিছি? ভর কনস্ট্যান্ট। তো এখন ভর কনস্ট্যান্ট হইছে, তো আমরা এখানে কি অ্যাপ্লাই করব? আমরা এখানে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করব। তো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি? যে আদি কৌণিক ভরবেগ ইকুয়াল টু শেষ কৌণিক ভরবেগ। ঠিক আছে? তাহলে আদি কৌণিক ভরবেগ আর শেষ কৌণিক ভরবেগ হচ্ছে যে সমান, তাহলে কৌণিক ভরবেগ এখানে সংরক্ষিত হয়। তাহলে আদি ভরবেগের ক্ষেত্রে এল ইকুয়াল টু কি জানি আমরা? রৈখিক ভরবেগ জানি, পি ইকুয়াল টু এম ভি। তাহলে এটার অনুরূপ হচ্ছে কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আই, আর বেগ রৈখিক বেগের ক্ষেত্রে হবে কৌণিক বেগ আই ওমেগা। তাহলে এল আদি, এল হচ্ছে কি আই ওমেগা, এটাও ওমেগা আদি, আদি হবে। আর এখানে কি হবে? আই ওমেগা। আই কি? আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, জড়তার ভ্রামক। কেন এটা এখানে নেওয়া হচ্ছে? নেওয়া কারণ হচ্ছে যে পৃথিবীর এই যে পরিবর্তনের ফলে, ব্যাসার্ধ পরিবর্তনের ফলে কি হবে? যে কৌণিক ভরবেগ না মানে পরিবর্তন, ভর পরিবর্তিত হবে, পাশাপাশি হচ্ছে এই বেগ পরিবর্তন হবে। তারপর ধরো যে ব্যাসার্ধের কারণে যে এই বস্তুটার পরিবর্তন হয় আর কি, পৃথিবীটাকে আমরা বস্তু ধরে নিচ্ছি। তাহলে এটা ইনিশিয়াল, এটাও ইনিশিয়াল, এটা ফাইনাল, এটাও ফাইনাল। এখন দেখি আমরা পৃথিবী বা ধরো একটা সলিড গোলক, ঠিক আছে, যে একটা তরমুজ চিন্তা করে, এর জড়তার ভ্রামক হবে 2/5 এম আর স্কোয়ার। ঠিক আছে, এখন এখানে কি হবে? আই 2/5 এম ধরলাম যে কনস্ট্যান্ট, আর 1 স্কোয়ার ইন্টু ওমেগা। ওমেগা ইনিশিয়াল, ওমেগা সমান কি? ওমেগা হচ্ছে 2π/t ইনিশিয়াল। তাইলে 2π/t ইনিশিয়াল। এরপরে আমরা এখানে কি লিখতে পারি? ফাইনাল, যে 2/5 এম আর 2 স্কোয়ার 2π/ ফাইনাল ইনিশিয়াল, সরি ফাইনাল। তো এখন দেখো 2π কাটা গেছে, 2/5 কাটা গেল, এম এম কাটা গেছে। তাহলে r1/r2 হোল স্কোয়ার ইকুয়াল কি হবে? টি ইনিশিয়াল বাই টি ফাইনাল। তো এখন এখানে দেখো টি কি করে দিছে? r1 হচ্ছে r, আর r2 হচ্ছে কি? যে r/2। তাহলে এখন r ডিভাইডেড বাই r/2 স্কোয়ার, r/2 স্কোয়ার, r/2 স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? যে টি ইনিশিয়াল 24 ডিভাইডেড বাই টি ফাইনাল। তো এই জন্য দেখো আর আর আমরা কাটা গেল আমাদের, এখানে কি হাফ 4, 4 হয়ে যাবে ইকুয়াল টু 24 টি এফ। তাহলে টি এফ হবে 24 ডিভাইডেড বাই 4 6। তাইলে টি এফ 6 আওয়ার্স। তার মানে আমরা ফাইনাল সময় পাইছি কত? যে 6 ঘন্টা পর, 6 ঘন্টা পর, 6 ঘন্টায় একদিন হবে। আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার কি? যে 6 ঘন্টায় একদিন হবে। কত ঘন্টায় একদিন হবে? 6 ঘন্টা। তো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাই। যে নেক্সট কোয়েশ্চন আমাদের কি বলতেছে, তো সবাই বুঝছো আশা করি। নেক্সট কোয়েশ্চেন আমাদের বলতেছে যে
বল এ সুতা দিয়ে আনুভূমিকভাবে বাঁধা, আর বল এ বল আর বি বল। আচ্ছা, এখানে তো চিহ্নিতই করা নাই এ কোনটা আর বি কোনটা। আচ্ছা, এ হচ্ছে আনুভূমিকভাবে বাঁধা, আনুভূমিকভাবে বাঁধা, দেখো সে আনুভূমিকভাবে আছে, এ হলো বল এ। আর বল বি হচ্ছে টেবিলের উপর স্থিরভাবে আছে, সে হচ্ছে যে বল বি। তো বল দুইটি একই রকম এবং তাদের সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ। আহ, বল দুইটির গতি প্রকৃতি দেখানো হলো এবং বিচরণকাল বেশি। কোন বলটির বিচরণকাল বেশি এবং দ্বিতীয় বলটি টেবিল থেকে কত দূরে পড়বে। আচ্ছা দেখো, এই বলটা আইসা ধাক্কা দিবে বি বলকে, বি বল গিয়ে এখানে পড়বে। তাহলে আমাদের দেখতে হবে কি, যে টি এ কত আর এখানে টি বি কত, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, যে বের করে তুলনা করবো এবং কতটুকু দূরে গেছে। তো সবার আগে আমরা কি করি, এক কাজ করি, যে এটা ভি এ ধরি। ভি এ ইনিশিয়াল মানে ইনিশিয়ালি এর শক্তি কি, দেখো ধরে নেই যে দুইটার ভর সমান এম জি এইচ। তো এর শক্তি ইনিশিয়াল এম জি এইচ আর ই এর ফাইনাল এখানে আছে যে ভি হাফ এম ভি ওয়ান। তো দ্বিতীয় বলটি আনুভূমিকের সাথে কত দূরত্ব অতিক্রম করে ওইটা আমরা আগে করে ফেলি। তো ধরে নেই যে ইনিশিয়ালি এম জি এইচ আছে সে। তো আগে শুরুতে আমরা এই ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করব, যে ইনিশিয়ালি এই এ বস্তুর ভরবেগ ভি এ প্লাস জিরো ইকুয়াল টু ভি, কি বের করব, দেখো ভি বি, ধরে নিলাম যে এটা ভি বি প্লাস কি হবে, যে এই ধাক্কার ফলে সেও কিন্তু ব্যাগপ্রাপ্ত হবে। আচ্ছা, এটারে আমরা প্রাইম দেই। ঠিক আছে, যে এটা একটু ক্লিয়ারলি লিখি, এম ভি এ প্লাস জিরো ইকুয়াল টু এম ভি বি প্রাইম প্লাস এম ভি এ প্রাইম। তো এখান থেকে আমরা এ মাইনাস ভি এ প্রাইম যদি বের করি তাহলে কি পাচ্ছি, ভি বি প্রাইম। ঠিক আছে, এটা আমরা এই রিলেশন থেকে পাচ্ছি। তো নেক্সট দেখো, এরপরে কি করতেছি, হাফ এম ভি এ স্কোয়ার ইকুয়াল হাফ এম ভি বি প্রাইম স্কোয়ার প্লাস হাফ এম ভি এ প্রাইম স্কোয়ার। তাহলে এখান থেকে ভি এ স্কোয়ার মাইনাস ভি এ প্রাইম স্কোয়ার ইকুয়াল টু ভি বি প্রাইম স্কোয়ার, এটা আমরা পেলাম। তো এখান থেকে আমরা যা দেখতেছি, এই দুইটা ইকুয়েশন যদি রিলেট করি, এই দুইটা ইকুয়েশন রিলেট করলে আমরা যা দেখতে পাচ্ছি যে ভি এ প্লাস ভি এ ডট ইকুয়াল টু ভি বি ডট, এটা পেলাম। তাহলে এই দুইটা যদি যোগ করি, এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি যে ভি এ ইকুয়াল টু ভি এ ডট। ঠিক আছে, আর ভি ভি এ ইকুয়াল টু ভি বি ডট, আর ভি এ ডট হচ্ছে জিরো। তো দ্বিতীয় বা বি বলের বেগ হচ্ছে কি, যে ভি বি ডট ইকুয়াল টু ভি এ ইকুয়াল টু কি, টু জি এইচ বা টু জি। এইচ যেহেতু 1 মিটার বললো, এইচ মানে হচ্ছে কি, যে ইয়ের 1 মিটার, দড়ির দৈর্ঘ্য 1 মিটার। তাহলে দেখো এখন কতটুকু পড়বে, এক্স ইকুয়াল টু ভি টি। তাহলে ভি হচ্ছে কত, ভি হচ্ছে আমরা টিটা বের করে ফেলি, টি আসবে রুট ওভার 2/g। তাহলে এখানে ভি হবে 2g ইন্টু 2/g। তাহলে √2 × √g ডিভাইডেড বাই √g ইকুয়াল টু কত আসবে, 2। তাহলে এক্স আসতেছে কত আমাদের, 2 মিটার। তো এক্স আমাদের এখানে 2 মিটার আসলো। আর এই ক্ষেত্রে যে সময়, এই সময়টা আমাদের কি, এটা আসলো এর জন্যে। তাহলে এখানে আমরা আমরা বুঝতে পারতেছি যে সিলিং এ সুইং করবে যেটা, মানে সুইং করতেছে যেটা, এটা আসলে মানে খুব বেশি টাইম ধরে সুইং করবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি টাইমে সে সুইং করবে।
ঠিক আছে, তাহলে এর বেশি টাইম লাগবে, টি এ বেশি টি বি হবে, রাইট? তে আমরা টি এ থেকে টি বি বেশি পাবো এই ক্ষেত্রে। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এরপরে নেক্সট আমাদের আর একটা কোয়েশ্চেন আছে, দেন আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হয়ে যাবে। এখানে বলতেছে যে এই নিচের তড়িৎ ক্ষেত্রে সরি অসীম সংখ্যক একটা ইয়ে আছে, তো এই রোধের মান তার পূর্ববর্তী শাখা রোধের মানের কে গুণ। তো এ ও বি বিন্দুর তুল্য রোধ নির্ণয় করো, যেখানে আর ওয়ান আর টু কে এর মান দেয়া আছে, কে হচ্ছে 2। তো এখন এর তুল্য রোধ আমরা কিভাবে বের করব? দেখো এখানে যে টোটাল আর টু এর সাথে এই দুইটা কিসে আছে, এই দুইটা সমান্তরালে আছে, সমান্তরাল। তাহলে আর ইকুইভ্যালেন্ট আমরা যদি বের করি, আর ইকুইভ্যালেন্ট যদি বের করি তাহলে কি পাচ্ছি, আর ওয়ান প্লাস আর টু, আর ওয়ানের সাথে আর টু প্লাস করব। এখন দেখো এই দুইটা পরস্পর কিসে থাকবে, এরা হচ্ছে পরস্পর সমান্তরালে থাকবে, কে আর মানে কে আর পরিমাণে পরিমাণে বাড়তেছে, তাহলে এটা কে গুণ রোধকের শাখা রোধকের মানের কে গুণ, দুইটা যদি যোগ করি দেখো আর ওয়ান প্লাস আর টু, তাহলে এই দুইটাকে আমরা আর ধরে নিলাম, তাহলে কে আর, তাহলে কে আর আকারে কি হইতেছে, বাড়তেছে। তাহলে এখান থেকে আমরা কিভাবে এটা বের করতে পারি, কে এর মান 2 বলে দেয়া আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান আর ওয়ান প্লাস আর টু সমান্তরাল কে আর। তাহলে এখানে আমরা আর ওয়ানের ভ্যালু যদি বসাই, আর ওয়ান হচ্ছে 1, আর এখানে কি আর টু, আর টু আর টু এর মান হচ্ছে 2 প্লাস কে আর, কে আর, তাহলে এখন এই যে প্লাস কে আর, কে কে এর মান কত, কে আর, তো কে এর মান হচ্ছে 2, তার মানে 2 আর, এটাকে ইনভার্স করলাম। তো 1 প্লাস, দেখো 2 আর যদি কমন নেই তাহলে আর প্লাস 1 ইনভার্স, তাহলে 1 প্লাস 2 আর ডিভাইডেড বাই আর প্লাস 1, তাই তাহলে এখানে কি আসতেছে আর প্লাস 1, এটা আর এ ধরে নিলাম 1, তাহলে আর প্লাস 1 প্লাস 2 আর। তো এখান থেকে যা দেখতেছি আমরা, আর প্লাস 1 আর ইকুয়াল টু 3r প্লাস 1, তাহলে আর স্কোয়ার প্লাস আর ইকুয়াল টু 3r প্লাস 1, তাহলে আর স্কোয়ার মাইনাস 2r মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা যখন এটা সলভ করব না, তখন আর পাবো 1 প্লাস রুট 2, এটাই আসলে তুল্য রোধ। ঠিক আছে, এটা অসীম সংখ্যক তারের জন্য এখানে দেয়া আছে। আমরা এই অসীম সংখ্যক রোধের এই সমীকরণ সলভ করে আমরা এটা পেয়ে গেছি। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাকবে, আর আমরা হচ্ছে যে কোর্স সংক্রান্ত সকল ইনফরমেশন আমরা খুব ইন ডিটেলসে কোর্সগুলো করাবো। ফিজিক্স অলিম্পিয়াড প্রিপারেশন কোর্স, রোড টু ন্যাশনাল। তো এই টাইটেল দিয়ে আমরা হচ্ছে যে ধরো যে পরবর্তী নেক্সট এই 2 সপ্তাহ কি 1 সপ্তাহের মধ্যে ইন ডিটেলসে কোর্সের শিডিউল দিয়ে দেব, বা ফি কত বা কিভাবে করতে হবে কিভাবে নেওয়া হবে ইন ডিটেলস আমরা সব কিছু বর্ণনা করব, ডিটেলস বলে দেব কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপাতত আমাদের লাইভ ক্লাস চলবে, পাশাপাশি প্রবলেম সলভিং ক্লাসও চলবে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে সবার সাথে।